ইরানে হামলা চালিয়ে চোরাবালিতে ফেঁসে গেলেন ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত করার প্রশ্নে কেন আগ্রহ নেই মার্কিনীদের? খোদ মার্কিন গণমাধ্যমে ফাঁস করছে আমেরিকার অস্ত্র নিয়ে থলের বিড়াল। অসন্তোষে থমথমে কেন ট্রাম্প প্রশাসনের অন্দরমহল? এবার কোটি কোটি ডলার খরচ করে নভেম্বরের নির্বাচনে ইসরায়েল বিরোধী মুসলিম আল সাইদকে আটকাতে চায় ইসরায়েলপন্থীরা। পারবে কি? মধ্য দুপুরের ঝলঝলে রোদের মাঝে হঠাৎ নামবে গাঢ় অন্ধকার। কেন, কোথায় আর কেমন করে ঘটবে এই অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনা জানাবো আজ। ইসরায়েলের প্ররোচনায় পড়ে হামলা চালিয়ে ইরানকে শায়েস্তা করার খায়েশ মেটাতে গিয়ে যেন চোরাবালিতে আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহ ধরে ইরানে হামলা বন্ধ রাখলেও কোনো ক্রমেই তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে পারছেন না ওয়াশিংটন। উল্টো যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সঙ্গে সমঝোতা করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রায় পাকাপোক্ত করেছে ইরান। এমন অবস্থায় খোদ মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক জনমত জরিপে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করার প্রশ্নে ট্রাম্পের বিরুদ্ধে মত দিয়েছেন আমেরিকানরা। এমন অবস্থায় শুধু হুমকি দেওয়া ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো পথই খোলা আছে কি? সমঝোতার চাবি কি এখন তেহরানের হাতে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। চাপিয়ে দেওয়া যুদ্ধে বিরচিত প্রতিরোধ গড়া ইরানের সুচতুর কৌশলী চালে এবার মধ্যপ্রাচ্যে স্বার্থের টানাপোড়েন আর হরমুজ প্রণালীর মাঝেই ঘুরপাক খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে অপরিকল্পিত হামলা আর হরমুজের নিয়ন্ত্রণ নেয়ার দিবাস্বপ্নে যেন নিজের গড়া ফাঁদে অতলমুখী চোরাবালিতে আটকে পড়েছেন। যথাযথ হোমওয়ার্ক ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তগুলো বুমেরাং হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কবর রচিত করছে ইরান। মার্কিন বাহিনীর দম্ভ গুড়িয়ে যাওয়াই নয়, শুধু তেহরানের জোরদার প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত আমেরিকার ঘাঁটিগুলোকে প্রায় ধ্বংসস্তূপ বানিয়ে ছেড়েছে। শান্তি আলোচনা নিয়ে মিথ্যাচার ধূপে টিকছে না জেনেও আবার দাবি করেছেন আমেরিকার সাথে খুব ভালো আলোচনা চলছে তেহরানের। এমনকি ইরানকে ধ্বংস করতে আমেরিকার হাতে অস্ত্রের অভাব না থাকায় চুক্তিতে পৌঁছানো ছাড়া তেহরানের আর কোনো পথ নেই বলেও দিচ্ছেন হুঁশিয়ারি। আমি আলোচনায় সংযুক্ত আছি। আমার মনে হয় এটি ভালো পথে এগুচ্ছে। চুক্তি হলে ভালো, তবে বিকল্প রাস্তাও প্রস্তুত আছে। আমি সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি এবং বিপুল অস্ত্রে সজ্জিত করেছি। আমাদের কাছে নির্দিষ্ট ধরনের অত্যন্ত শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে, যার সরবরাহ আমাদের কাছে অসীম। মার্কিন প্রেসিডেন্টের কথার তেজ না কমলেও খামেনির দেশের কৌশল বলছে ভিন্ন কথা। আমেরিকার নিষেধাজ্ঞা আর হামলার পরও শুধু প্রতিরোধ নয়, পাল্টা হামলায় তছনছ হয়েছে মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটি, যুদ্ধবিমান ও দামি সব অস্ত্র। খোদ মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এপির প্রতিবেদনে কোনো রাগঢাক না রেখে বলা হয়েছে, ইরানের হামলার তীব্রতা দেখে বাকরুদ্ধ মার্কিন সেনাদের বড় একটি অংশ। তারা ভুগছে মানসিক চাপ আর আতঙ্কে। সামরিক কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এবং অন্যান্য সংঘর্ষে মার্কিন বাহিনীর প্রায় 700 সদস্য আহত হয়েছেন, যাদের বেশিরভাগই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা বা ট্রমাটিক ব্রেন ইনজুরি কাটিয়ে দায়িত্বে ফিরেছেন। ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি নিয়ে হামলে পড়লেও এতে আমেরিকার জনগণের সমর্থনের গ্রাফ দিনকে দিন পড়তির দিকে। রয়টার্সের এক জনমত জরিপে দেখা গেছে 50% আমেরিকানের মতে ইরানে হামলা জোরদার করলে অস্থিতিশীল হবে মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়বে আমেরিকায়। বিশ্লেষকদের মতে আমেরিকা ইরান যুদ্ধ শুরু করলেও ঘটনাচক্রে চাবি এখন তেহরানের হাতে। এই যুদ্ধ থেকে বের হতে আমেরিকার জন্য কোনো পথ খোলা রেখেছে কি ইরান? বিশ্লেষকদের মতে যে কোনো পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। নতুন করে ওমানের সাথে আলোচনায় বসে হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সবুজ সংকেত দিয়েছে ইরান। তবে এবার আমেরিকা আর ইসরায়েলের জাহাজ চলাচলে উল্টো নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকাকে আরও চাপে ফেলেছে মুস্তফা খামেনির দেশ। এতে প্রেসিডেন্ট ট্রাম্প পড়েছেন মহাবিপদে। না পারছেন হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জিততে, না পারছেন ইরানে ব্যাপক হামলা চালাতে। বিশ্লেষকদের মতে তেহরানের ফাঁদে পড়ে সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে না ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করে বলেছেন, ধমক, প্রতিশ্রুতি ভঙ্গ আর ভুয়া খবরকে হাতিয়ার বানানোর ব্যর্থ এক মার্কিন কৌশল।
ইরান ও আমেরিকার যুদ্ধ যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নিজেদের কূটনীতি আর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। এবার এই লক্ষ্যে পাকিস্তান ও তুরস্কের সাথে সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইরান সমর্থিত হুতি বাহিনীর হুমকি আর হামলায় বিরক্ত সৌদি আরব। এই চুক্তি অনুযায়ী এতে সই করা যেকোনো এক দেশে হামলাকে নিজেদের উপর আঘাত বলে বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে ইরানের হুমকি থেকে বাঁচতে আমেরিকার কথিত প্রতিরক্ষার ছাতা থেকে বের হয়ে নতুন আঞ্চলিক শক্তির বলয় গড়ার কৌশল হাতে নিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন গণহত্যাকারী ইসরায়েলের কড়া সমালোচক মিশিগানের মুসলিম ডেমোক্রেট প্রার্থী আব্দুল আল সাইদকে এবার মধ্যবর্তী নির্বাচনে হারাতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে একটি প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী। আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট আল সাইদের প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে কয়েক কোটি ডলার খরচের পরিকল্পনা করছে তারা। ডেমোক্রেট প্রার্থী আব্দুল আল সাইদের কি পারবেন বর্বর ইসরায়েলপন্থীরা মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। রাজনীতিতে কোটি কোটি ডলার খরচ করেও যে সবসময় ক্ষমতা কেনা যায় না, তা আবার প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সাম্প্রতিক প্রাইমারিতে। ইসরায়েলপন্থী গোষ্ঠী আইপ্যাকের $60 মিলিয়ন বিশাল নির্বাচনী প্রচারণাকে হার মানিয়ে সিনেট প্রার্থিতার লড়াইয়ে বিজয়ী হলেন আব্দুল আল সাইদ। মার্কিন সিনেট প্রাইমারিতে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন বাম ঘেঁষা রাজনীতিক আব্দুল আল সাইদ। 4 বারের কংগ্রেস সদস্য প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে মার্কিন সিনেটর হওয়ার দৌড়ে ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত টিকিট পেয়েছেন তিনি। 5 আগস্ট এনবিসি নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সদস্য পদের জন্য সাইয়েদ মিশিগান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন রিপাবলিকান পার্টির মাইক রজার্স। তার বিপক্ষে জিতলে মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন সাইয়েদ। আল সাইদকে সমর্থন দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওসাকিও কার্জের মতো প্রগতিশীল নেতারা। আল সাইদ জানিয়েছেন, মিশিগানের ভোটাররা 2024 সালের নির্বাচনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, তিনি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। নির্বাচনী প্রচারাভিযানে আব্দুল আল সাইদ সবার জন্য স্বাস্থ্যসেবা, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE বিলুপ্ত করা এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নেন। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পর তিনি বলেন, রাজনীতি থেকে অর্থের প্রভাব কমিয়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া হবে তার লক্ষ্য। সেই সাথে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্দোলন আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মিশরীয় বংশোদ্ভূত 41 বছর বয়সী সাইয়েদ পেশায় একজন জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবী। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে BSc, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত রোডস স্কলার হিসেবে ডক্টরেট এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে MD ডিগ্রি অর্জন করেন। 2015 সালে মাত্র 30 বছর বয়সে তিনি ডেট্রয়েট সিটির হেলথ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন, যা ছিল কোনো বড় মার্কিন সিটির ইতিহাসে কনিষ্ঠতম জনস্বাস্থ্য কর্মকর্তার রেকর্ড। 2018 সালে মিশিগানের গভর্নর পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে লড়াইয়ে নেমে তিনি প্রথম আলোচনায় আসেন। সাইয়েদ ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের প্রতিনিধিত্ব করেন। বার্নি স্যান্ডার্স সহ যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতিকদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি গাজায় যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন এবং রাজনীতিতে ইসরায়েলপন্থী লবিস্টদের অতিরিক্ত প্রভাবের কড়া সমালোচনা করে আসছেন। ফলে সাইদের এই বিজয়কে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গ্রুপগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের চরম অসন্তোষের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বলা হচ্ছে, স্পষ্ট কারণ ছাড়াই প্রবীণ এবং অভিজ্ঞ জেনারেলদের সরিয়ে দেওয়ার নীতিতে হাঁটছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এতে দিনের পর দিন জমতে থাকা ক্ষোভ এখন অনেকটাই বিস্ফোরণের অপেক্ষায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের মনোনয়নের শুরু থেকে আপত্তি ছিল ডেমোক্রেট পার্টিরও। মন্ত্রিত্ব হারানোর মতো বিপদে পড়তে যাচ্ছেন কি হেগসেথ? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। You, sir, are the failure. ইরানকে পরাস্ত করার স্বপ্ন দেখা মার্কিন প্রশাসনের নিজের ঘরের দেয়ালেই এখন ফাটল ধরেছে। এবার খোদ নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদেরই চরম অসন্তোষের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
5 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে বলা হয় হেক্সেতের দীর্ঘায়িত যুদ্ধ, একতরফা সামরিক ছাঁটাই আর অদক্ষতার অভিযোগে রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা শুরু করে তার অর্থনৈতিক ও সামরিক খরচ ব্যাপক হারে বাড়ছে, অথচ এই সংঘাতের কোনো টেকসই শান্তির সমাধান দেখা যাচ্ছে না। রিপাবলিকান সিনেটর থম টিলিস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে বলেন যে হেক্সেতের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। তিনি অতিরিক্ত মাইক্রো ম্যানেজ করেন এবং বড় সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালনায় তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। পেন্টাগনের প্রবীণ ও অভিজ্ঞ জেনারেলদের কোনো স্পষ্ট কারণ ছাড়াই সরিয়ে দেওয়ার নীতিতে ক্ষুব্ধ আইন প্রণেতারা। হেক্সেত সম্প্রতি জেনারেল ক্রিস্টোফার লানিফকে মার্কিন সেনাবাহিনী প্রধান হিসেবে মনোনীত করেন। এর আগে হেক্সেত কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছিলেন। হেক্সেতের এসব পদক্ষেপের কড়া সমালোচনা করেন সিনেটর জনি আর্নস্ট এবং সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার। পেন্টাগনের $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেট প্রস্তাব এবং বিশেষ প্রক্রিয়ায় তা অনুমোদনের উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটর মিচ ম্যাককেনেল। পাশাপাশি ন্যাটো সহ ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকেও নেতিবাচক চোখে দেখা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে ছোট বেসামরিক নৌকায় সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন হেক্সেত। তবে এর সুনির্দিষ্ট আইনি ভিত্তি ও অনুমোদিত তালিকার স্পষ্ট ব্যাখ্যা সিনেটরদের কাছে তিনি প্রদান করতে ব্যর্থ হন। হেক্সেত সাবেক সেনা কর্মকর্তা হলেও মূল পরিচিতি পান ফক্স নিউজের উপস্থাপক হিসেবে। ডোনাল্ড ট্রাম্প তাকে 2024 সালে প্রতিরক্ষা বিভাগের শীর্ষ পদে মনোনীত করেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পর ইয়েমেনে হামলার বিষয়ে গোপন তথ্য সাংবাদিকদের সাথে অনুমোদিত চ্যাটে শেয়ার করার অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন। সিনিয়র সামরিক নেতৃত্ব বা জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা না থাকায় শুরু থেকেই তার এই পদ নিয়ে ডেমোক্রেট ও সামরিক বিশেষজ্ঞদের প্রশ্ন ছিল। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, ধারাবাহিক অদক্ষ সিদ্ধান্ত ও কৌশলগত ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ব্যবস্থা নেন কিনা সেটি এখন দেখার বিষয়। ইরানের কঠোর অবস্থানের কাছে হেরে এবার শুধু হামলা বন্ধ নয়, বরং তেল কোম্পানি সহ আইআরজিসি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেও বাধ্য হয়েছে চরম ক্ষমতাধর আমেরিকা। যুক্তরাষ্ট্রের হুমকি আর অনুরোধের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সাথে ইরানের চুক্তি প্রায় চূড়ান্ত করার পরই এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এখন রীতিমতো এই যুদ্ধ থেকে মানসম্মান নিয়ে বেরোতে মরিয়া সাম্রাজ্যবাদী আমেরিকা। প্রশ্ন আসে, আমেরিকা কি সেই সুযোগ দেবে ইরান? তাদের সাথে কি আলোচনার টেবিলে ফিরবে তেহরান? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। প্রায় এক সপ্তাহ হলো ইরানে মার্কিন বাহিনীর হামলা আর প্রত্যাঘাত থেমেছে। তুলনামূলক শান্ত ইরানের রাজধানী তেহরান সহ ঘটনাবহুল হরমুজ প্রণালীর নিকটবর্তী তেল সমৃদ্ধ দ্বীপ আর প্রদেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতার বার্তা আদান প্রদানের দাবি করলেও নিয়মিত যা অস্বীকার করে আসছে তেহরান। আলোচনা আর হুমকি ধমকি ঘুরে ফিরে আটকে আছে বিশ্ববাজারে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে ইরানের মধ্যস্থতা কত দূর এগুলো? অস্ত্রের মজুদে টান পড়ার তথ্য অস্বীকার করলেও এ নিয়ে ট্রাম্পের ক্ষোভের রহস্য কি? শেষবার সমঝোতার সুযোগ দিতেই মার্কিন বাহিনীর হামলা থেমেছে ইরানে। গত এক সপ্তাহে এই বক্তব্য অনেকটা টেপ রেকর্ডারের মতো বাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের আগেই তোলপাড় ফেলে দেয় মার্কিন অস্ত্রের মজুদে টান পড়ার খবর। পেন্টাগনের গোপন তথ্যটি ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। একে আবারও অস্বীকার করে জনগণকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ আছে আমেরিকার। অথচ একাধিক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের 5 মাসে নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমস্ত মজুদ শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। বিশেষ করে অ্যাটাকামস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানে হামলা চালাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% আর প্যাট্রিয়টের
প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে আমেরিকা। শান্তি সমঝোতা নিয়ে ঘোলাটে অনিশ্চিত পরিস্থিতিতে ফক্স নিউজে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অচল অবস্থার দায় চাপিয়েছেন তেহরানের ওপর। ইরানের সাথে আলোচনা বারবার শুরু হওয়া আর থমকে যাওয়া চক্রাকারে চলতে থাকায় ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে বহমান হতাশার লু হাওয়া আড়াল করতে পারেননি তিনি। বলেছেন আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে আমেরিকা। আমি বুঝতে পারছি যে আমেরিকার জনগণ হয়তো বিষয়গুলো দেখে ভাবছে আমরা হয়তো সমাধানের পথে এগোচ্ছি, আবার পরক্ষণেই মনে হচ্ছে কোনো অগ্রগতি হচ্ছে না। আসলে বাস্তবতা হচ্ছে, প্রথমত ইরানিরা অত্যন্ত জটিল প্রকৃতির মানুষ, দ্বিতীয়ত তাদের শাসন ব্যবস্থা খণ্ড বিখণ্ড অবস্থায় আছে। তাই তাদের বিদ্যমান শাসন ব্যবস্থার মধ্যেই এমন মানুষ আছেন যারা চান যুদ্ধ শেষ হয়ে যাক, আবার এমন উগ্রপন্থী চরমপন্থীরাও আছেন যারা চাচ্ছেন যুদ্ধ চালিয়ে যেতে। ট্রাম্প বা ভ্যান্স ইরান নিয়ে যাই বলুন না কেন, আমেরিকার নেয়া নিয়মিত পদক্ষেপ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তেহরানকে শান্তি আলোচনা টেবিলে ফেরাতে ওয়াশিংটন যে কতটা কাতর হয়ে উঠেছে তার নজিরও দেখালো ট্রাম্প প্রশাসন। এবার ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির সাথে সম্পর্কিত দুটি প্রতিষ্ঠান আর দুটি বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কর্মকাণ্ডে নমনীয় হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। নিষেধাজ্ঞা উঠেছে ইরাকের ফ্লাই বাগদাদ এয়ারলাইন্স, ইরাক এক্সপ্রেস আর দুটি বোয়িং 737 এয়ারক্রাফটের উপর থেকে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের হাকডাক আর হুমকি মোটেই পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে সমঝোতা চূড়ান্ত করেছে ইরান। এ নিয়ে খুবই আশাব্যঞ্জক প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তৃতীয় পক্ষের প্রতিবন্ধকতার আশঙ্কাও করছেন তিনি। তেহরান জানিয়েছে মূলত হরমুজ হয়ে জাহাজ চলাচলের দুটি রুট চূড়ান্ত করা হয়েছে। একটি হচ্ছে ওমান আর সংযুক্ত আরব আমিরাত উপকূল ঘেঁষে, আর অন্যটি হবে ইরানের সমুদ্র সীমার পাশ দিয়ে। আন্তর্জাতিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যেই আরেক কৌশলগত নৌরুট বাব আল মানদেবে অবস্থান দিনকে দিন জোরালো করছে ইয়েমেনের হুতি বাহিনী। আবারও সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা। এতে গত কয়েকদিনে হুতিদের হামলায় আক্রান্ত হল সৌদির অন্তত 12টি জাহাজ।